বিসমিল্লাহির রহমানির রহিম। অ্যাকাউন্টিং থিওরি অষ্টম অধ্যায়, ইনসেনটিভ স্কিম, উদ্দীপনা পরিকল্পনা। উদ্দীপনা দিতে হবে। এখানে আমাদের শেয়ার মালিকদের উদ্দীপনা দেওয়ার জন্য সিলেবাস আমাদের কি কি দিতে বলেছে? বলছে প্রফিট শেয়ারিং, প্রফিট দিতে হবে, শেয়ার অফ ওনারশিপ, হ্যাঁ, মালিকানা শেয়ার, শেয়ার অপশন, অ্যাকাউন্টিং ফর শেয়ার অপশন, এইগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে। IFRS 2 এতে আমাদের আলোচনা বিষয় হবে এখানে চারটা ফরম্যাট। প্রথমে ডিভিডেন্ড দিতে হবে, ক্যাশ ডিভিডেন্ড। তারপরে শেয়ার ইস্যু করতে হবে, ইস্যু অফ শেয়ার, ইস্যু অফ স্টক। তারপরে স্টক ডিভিডেন্ড, শেয়ার লভ্যাংশ। যখন নগদ টাকা লভ্যাংশ না দেওয়া হয়, নগদ টাকার পরিবর্তে শেয়ার দিলে তাকে বলা হয় স্টক ডিভিডেন্ড। এরপর রাইট শেয়ার ইস্যু করতে হবে। এই সব মিলে আমাদের মোট 4টা নিয়মের অঙ্ক আছে। তো আসি প্রথম ফরম্যাট, ক্যাশ ডিভিডেন্ড। XYZ কোম্পানি ডিক্লেয়ারেড অন January 1, 2016 a dividend of টাকা 1 লক্ষ payable on June 10. Of this the amount টাকা 25,000 is a return of capital. ক্যাপিটাল রিটার্ন দেওয়া হয়, হ্যাঁ, ক্যাপিটালও রিটার্ন দেওয়া হয় শেয়ার মালিকদেরকে। কখন, কিসের, কোথায়? এটা মূলত আসলে শেয়ার যখন ইস্যু করা হয় তখন যদি কখনো অধিহারে শেয়ার দেওয়া হয়, যেমন 10 টাকা শেয়ার 12 টাকা বিক্রি করা হয়েছে, শেয়ার মালিকদের কাছ থেকে 2 টাকা বেশি নেওয়া হয়েছে, এই 2 টাকা পরবর্তীতে ফেরত দেওয়া হয়। কারণ তারা তো শেয়ার মালিক, তাদের কাছ থেকে বেশি নিয়ে তো কোম্পানি আলাদা রাখতে পারবে না। এটা শেয়ার মালিকদেরই প্রাপ্য, পরে ফেরত দেওয়া হয় আস্তে আস্তে। যখন ইনকাম রিটার্ন আর্নিং অনেক বেশি হয় সেখান থেকে ফেরত দেওয়া হয়। তো যাই হোক, মোট প্রদান করা হয়েছিল 1 লাখ টাকা। তার মধ্যে 25,000 টাকা ক্যাপিটাল রিটার্ন দেওয়া হয়েছে আর 75,000 টাকা লভ্যাংশ দেওয়া হয়েছে, মানে রিটার্ন আর্নিং থেকে পরিশোধ করা হয়েছে। প্রিপেতে January 1, 2016 জার্নাল করতে হবে। অ্যান্ড জুন 10 তারিখে, জুন মাসে 10 তারিখে আর জানুয়ারির 1 তারিখে এর এন্ট্রি করতে হবে। জানুয়ারি 1 তারিখে ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছিল আর প্রদান করা হবে কবে? জুন মাসে 10 তারিখে। তাই দুইটা তারিখে আমাদের জাবেদা করতে হবে। যখন ঘোষণা করেছি তখন জাবেদা হবে রিটার্ন আর্নিং ডেবিট 75,000 টাকা, আর পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস, ওই যে ওদিয়ার ক্যাপিটাল ফেরত দেওয়া হলো যেটা, তাহলে পেইড ইন ক্যাপিটাল ডেবিট আর ডিভিডেন্ড পেবেল ক্রেডিট। রিটার্ন আর্নিং থেকে যাচ্ছে 75,000 টাকা, আর পেইড এক্সেস, যেটা পেইড ইন ক্যাপিটাল এক্সেস যে ফান্ড ছিল ওই ফান্ডের থেকে যাচ্ছে 25,000 টাকা ক্যাপিটাল ফেরত। এতে 1 লক্ষ টাকা ডিভিডেন্ড দেওয়া হচ্ছে শেয়ার মালিকদেরকে। এটা ছিল আমাদের 1 তারিখের, 1 জানুয়ারি। আচ্ছা, 10 জুন এটা এন্ট্রি হয়েছে, সেটা জাবেদা হবে যখন আমরা পরিশোধ করে দেবো ডিভিডেন্ডটা, দ্য ডিভিডেন্ড পেবল ডেবিট ক্যাশ ক্রেডিট। ব্যাস, টু রেকর্ড দ্য ডিভিডেন্ড ডিক্লেয়ার্ড অ্যান্ড পেইড অফ, ক্যাশ প্রদান করা হয়েছে। কয়টা এন্ট্রি হলো? 2টা এন্ট্রি। আরেকবার প্রশ্নটা পড়াই দিই। XYZ কোম্পানি ডিক্লেয়ারেড অন January 1, জানুয়ারি 1-এ ডিক্লেয়ার দেওয়া হয়েছে। এই ডিভিডেন্ড অফ টাকা 1 লক্ষ পেবেল, তাদেরকে 1 লক্ষ টাকা প্রদান করা হবে অন জুন 10 তারিখে, যায় জুন মাসে 10 তারিখে প্রদান করা হবে, জানুয়ারিতে বলা হয়েছে। এই 2টা তারিখে এন্ট্রি হবে। অফ দিস দ্য অ্যামাউন্ট অফ 25,000 টাকা, এর মধ্যে 25,000 টাকা ইজ এ রিটার্ন অফ ক্যাপিটাল, মূলধন ফেরত দেওয়া হয়েছে। মূলধন অধিয়ারটা জমা ছিল বলেছিলাম কোথায়? পেইড ইন ক্যাপিটালে, সেই পেইড ইন ক্যাপিটাল কমে যাবে। আর আয়ের অংশটা জমা থাকে কোথায়? রিটার্ন আর্নিং এ, তাই সেই রিটার্ন আর্নিংটা কমে যাবে। প্রিপেয়ার দা January 1 and June 10, 2টা তারিখে 2টা জাবেদা দাও। প্রথমে ডিক্লেয়ারেট করলে আমাদের জাবেদা হবে রিটার্ন আর্নিং ডেবিট আর পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস ডেবিট এবং ডিভিডেন্ড পেবেল ক্রেডিট। দ্বিতীয় জাবেদা হবে ডিভিডেন্ড পেবেল ডেবিট ক্যাশ ক্রেডিট। বাস, অঙ্ক শেষ। তাহলে শেয়ার মালিকদেরকে আমরা উদ্দীপনা দিচ্ছি, উৎসাহ করতেছি, তাদের ভর্তুকি দেওয়া হবে, তাই তো? নেক্সট 2 নম্বর, ইজি প্লাস লিমিটেড ডিক্লেয়ারেড এ ক্যাশ ডিভিডেন্ড অফ 2 টাকা পার শেয়ার অন ইট দ্য 20,000 আউটস্ট্যান্ডিং শেয়ার। ইজি প্লাস কোম্পানিতে 20,000 শেয়ার আছে, তাদের প্রত্যেকের 2 টাকা করে দিতে হবে, মোট 40,000 টাকা প্রদান করতে হবে। দ্য ডিভিডেন্ড ওয়াজ
ডিক্লেয়ার্ড অন আগস্ট 1, ঘোষণা দেওয়া হয়েছিল 1 তারিখে, আগস্ট মাসের 1 তারিখে। পেবেল অন সেপ্টেম্বর 20, আর এটা প্রদান করা হবে সেপ্টেম্বরের 20 তারিখে। টু অল দ্য স্টক হোল্ডার অফ রেকর্ড অন আগস্ট 25, স্টক হোল্ডাররা তারা রেকর্ড করেছিল 25শে আগস্ট। স্টক হোল্ডাররা যদি রেকর্ড করে ওটা আমাদের কোম্পানির বইতে আসবে না, স্টক হোল্ডারদের বইতে যাবে। স্টক হোল্ডার তো 20,000 মানুষ, 20,000 বই আছে তাদের আলাদা আলাদা নিজস্ব, সেইখানে আমাদের কোনো প্রভাব নেই, সেটা আমাদের কোনো কাজে লাগবে না। তাহলে আমাদের এই 25 তারিখ কোনো কাজ নেই। প্রিপেয়ার অল জার্নাল এন্ট্রি নেসেসারি অন দিস দ্য 3 ডেট, উপরে যে 3টা ডেট আছে ওই 3টা ডেটের ভিতরে প্রয়োজনীয় জাবেদাগুলো দাও। কবে ডিক্লেয়ার করা হয়েছিল? আগস্টের 1 তারিখে। পেবেল হবে কবে? সেপ্টেম্বরের 20 তারিখে। এই দুইটা জাবেদা হবে, এই দুইটা ডেটে। আর স্টক হোল্ডাররা রেকর্ড করেছিল 25শে আগস্ট, এটা আমাদের জাবেদা হবে না কোম্পানির বইতে, কারণ এটা স্টক হোল্ডারদের বইতে হয়েছে জাবেদা। প্রিপেয়ার দ্য অল এন্ট্রি। এখন আমরা জার্নালগুলো দিব। তাহলে রিটার্ন আর্নিং ডেবিট করলাম 40,000 টাকা, ডিভিডেন্ড পেবেল ক্রেডিট করলাম 40,000 টাকা। আর আগস্টের 25 তারিখে নো এন্ট্রি, এই ডেটে কোনো জাবেদা নেই, কারণ এটা শেয়ার হোল্ডারদের রেকর্ড করা হয়েছে, ওই রেকর্ডে আমাদের কোম্পানির বইতে কোনো রেকর্ড আসবে না। সেপ্টেম্বরের 20 তারিখে ঘোষণা টাকা প্রদান করা হবে, তাই ডিভিডেন্ড পেবেল ডেবিট ক্যাশ ক্রেডিট এটা এন্ট্রি হবে। সবাই বুঝতে পারছেন তাই না? আলহামদুলিল্লাহ। নেক্সট অঙ্ক এরকমই সব, তাহলে পারা যাবে ইনশাল্লাহ, পারা যাবে মনে হয় তাই না? এরপরে 4 নাম্বার অন দ্য অ্যাকাউন্টিং থিওরির ক্লাস, অ্যাকাউন্টিং থিওরির 8 নম্বর অধ্যায়। হ্যাঁ, অ্যাকাউন্টিং থিওরি। আমি তো স্যার অ্যাডভান্স অ্যাকাউন্টিং এর ক্লাস করতাম। ও আচ্ছা, কি নাম আপনার? জান্নাতুল ফেরদৌসী স্যার। ওই যে জয়েন করতে বললাম এখন তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, অ্যাডভান্স অ্যাকাউন্টিং এর ক্লাস আচ্ছা আগামী কাল কি হবে? আমি আপনাদের জানাই দেবো মেসেঞ্জারে। আমাদের ছিল ওই অ্যাডভান্সের শেষ হয়ে গেছে বলে আবার আমরা এইটা শুরু করেছি। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা 10 এখানে 4 নম্বর অঙ্ক করে দেখেন। অন জানুয়ারি 1, 2014 স্যার পুরো আগের অঙ্কটা আরেকবার একটু বুঝিয়ে দেন। এই অঙ্ক। জি স্যার, জি স্যার, জি স্যার। হ্যাঁ বলেন স্যার এটা রিটেন্ড আর্নিংস ডিভিডেন্ড পেয়েবল এইটাটা একটু ক্লিয়ার করে দিলে ভালো। সুন্দর। হ্যাঁ আচ্ছা, ইজি প্লাস লিমিটেড ডিক্লেয়ারেড ঘোষণা দিয়েছে এ ক্যাশ ডিভিডেন্ড নগদ টাকার লভ্যাংশ দিবে, টাকা 2 পার শেয়ার, প্রত্যেককে 2 টাকা করে দিবে। কতজন শেয়ার আছে? 20,000 শেয়ার আছে। নগদ লভ্যাংশ 2 টাকা দিলে 40,000 টাকা যাবে। এখন লভ্যাংশ যখনই প্রদান করা হয় তখনই কিন্তু আমাদের রিটার্ন আর্নিং এর ফান্ড কমে যায়। রিটার্ন আর্নিং জিনিসটা কি? সংরক্ষিত আয়। সংরক্ষিত আয়টা কি? অর্জিত মুনাফার অবন্টিত আয়কে সংরক্ষিত আয় বলা হয়। অর্জিত মুনাফার অবন্টিত আয়, আর অবন্টিত যে অংশটা সেটাই হলো সংরক্ষিত। তার মানে আমরা আয় করেছি, কোম্পানিতে আয় করে সপ্তাহ লভ্যাংশ দেওয়া হয় না। সাপোজ 40% লভ্যাংশ দেওয়া হলো, তাহলে 60% রিটার্ন আর্নিং থেকে যাচ্ছে। ওই 60% হলো রিটার্ন আর্নিং। ওই পরবর্তীতে যখন লভ্যাংশ দেওয়া হবে তখন রিটার্ন আর্নিং এর ফান্ডটা আস্তে আস্তে কমতে থাকবে। এর আগের যে অঙ্কটা করেলাম ওখানে রিটার্ন আর্নিং এর থেকেও কম ছিল, পাশাপাশি পেইড ইন ক্যাপিটাল নামে একটা যে ফান্ড থাকে, পেইড ইন ক্যাপিটাল এক্সেস যেটা নেওয়া হয়, যে 10 টাকা শেয়ার 20 টাকা নেওয়া হয়েছিল, 12 টাকা নেওয়া হয়েছিল, ওই যে অতিরিক্ত যে টাকাটা নেওয়া হয়েছিল ওটাকে বলে পেইড ইন ক্যাপিটাল। সেই ফান্ডের থেকে কিন্তু পরিশোধ হয়েছিল বলে সেটাও ডেবিট হয়েছিল। যাই হোক, এখানে তো ওই ধরনের কথা বলিনি, কোনো পেইড ইন ক্যাপিটাল কথা বলেনি, শুধু বলছে রিটার্ন আর্নিং এর লভ্যাংশ দিয়ে দাও। তো লভ্যাংশ দেওয়ার জন্য আমাদের রিটার্ন আর্নিং ডেবিট হবে, ফান্ড কমে যাবে 40,000 টাকা। আর এদিকে ডিভিডেন্ড পেবেল দেওয়া হবে, কিন্তু কবে দেওয়া হবে? আগস্টের না সেপ্টেম্বরের 20 তারিখে। তো সেপ্টেম্বরের 20 তারিখে আবার একটা এন্ট্রি হবে, ডিভিডেন্ড পেবেল ডেবিট ক্যাশ ক্রেডিট, বাস টাকা নিয়ে চলে গেল। এখন কারবারের দায়ও কমে গেল, সম্পদও কমে গেল, ব্যালেন্স শিট প্রভাব পড়বে, 20,000 40,000 কমে যাবে। এই ছিল আমাদের আগের অঙ্ক। জি স্যার। এরপরে এক্সপ্লেইন বিগ ব্যাথ মডেল ইন আর্নিং ম্যানেজমেন্ট, এটা একটা থিওরি।
ডিক্লেয়ার ক্যাশ ডিভিডেন্ড 1 টাকা পার শেয়ার অন ইটস দ্য 2 মিলিয়ন, 1 মিলিয়নে 10 লক্ষ, 2 মিলিয়নে 20 লক্ষ আউটস্ট্যান্ডিং শেয়ার, 20 লক্ষ শেয়ার আছে। ডিভিডেন্ড ওয়াজ ডিক্লেয়ারেড অন আগস্ট 1 তারিখে আমরা ঘোষণা করে দিয়েছি কোম্পানি থেকে তাদেরকে লভ্যাংশ দেওয়া হবে। পেবেল অন সেপ্টেম্বর 9, সেপ্টেম্বরে দেওয়া হবে, কিন্তু আগস্টের 1 তারিখে ঘোষণা হয়েছে, সেপ্টেম্বরে দেওয়া হবে, ওটা প্রদান করা হবে সেপ্টেম্বরের 9 তারিখে, এটা দাবি দেওয়া হবে। টু অল স্টেক হোল্ডার, সকল স্টেক হোল্ডারদেরকে অফ দ্য, একে বলছে সকল স্টেক হোল্ডার অফ রেকর্ডেড অন আগস্ট 15। স্টেক হোল্ডাররা সংবাদ শুনে তারা রেকর্ড করেছে কয় তারিখে? 15 তারিখে। তারা 15 তারিখে রেকর্ড করলে কোম্পানির বইতে কোনো এন্ট্রি হবে না। এই 15 তারিখের এন্ট্রি কোম্পানির বইতে আসবে না, ওটা তো স্টেক হোল্ডাররা নিজ নিজ বাড়িতে রেকর্ড করে রেখেছে। প্রিপেয়ার অল জার্নাল এন্ট্রি নেসেসারি অন দিস দ্য 3 ডেট। উপরে যে 3টা ডেট দেখলেন, আগস্টের 1 তারিখে ঘোষণার ডেট, সেপ্টেম্বরে 9 তারিখে তারা পরিশোধ করবে, সেই ডেট কোম্পানি পরিশোধ করবে, এটা ডেট। আর আগস্টের 15 তারিখে স্টক হোল্ডাররা রেকর্ড করেছিল, ওই ডেটটা জাবেদা হয় না। এই 3টা ডেটের ভিতরে 2টা ডেটে জাবেদা হবে। প্রথম ডেটের জাবেদা হলো রিটার্ন আর্নিং ডেবিট 20 লক্ষ, এই 20 লক্ষ পেলাম কোথায়? 2 মিলিয়ন, 1 মিলিয়নে 10 লাখ। আসিফুল ইসলাম বুঝতে পারছেন? আচ্ছা, 2 মিলিয়নে কত হবে? 20 লাখ, ঠিক তো? আচ্ছা, তাহলে 20 লক্ষ গুণন 1 টাকা, 20 লক্ষ টাকা। বাস, ওকে। এবার আসি ডিভিডেন্ড পেবেল, ডিভিডেন্ড পেবেল ডেবিট ক্যাশ ক্রেডিট, ডিভিডেন্ড পেবেল ডেবিট ক্যাশ ক্রেডিট। ওই যে 9 তারিখে আমরা পরিশোধ করে দিলাম, আগস্টের 15 তারিখে আমরা লিখে দিয়েছি নো এন্ট্রি, এই তারিখে কোনো জাবেদা নেই। এবার আসি আমরা 4 নম্বর অঙ্কে। অন জানুয়ারি 1, 2014 নাহার কোম্পানি আউটস্ট্যান্ডিং শেয়ার ইনক্লুডেড দ্য ফলোয়িং 2,80,000 শেয়ার অফ টাকা 50 পার শেয়ার, প্রত্যেকটা শেয়ারের দাম 50 টাকা। 7% কিউমুলেটিভ প্রিফারেড স্টক 9 লক্ষ শেয়ার 1 টাকা পার ভ্যালু অফ কমন স্টক, কমন স্টকের দাম 1 টাকা করে। নেট ইনকাম ফর 2014 ওয়াজ 25,30,000 টাকা তাদের নেট ইনকাম ছিল 14 সালে। এখান থেকে লভ্যাংশ পরিশোধ করা হবে, রিটার্নিং এ ট্রান্সফার করা হবে, সেই বিষয়ে নিচে বলা থাকবে। নো ক্যাশ ডিভিডেন্ড ওয়ার ডিক্লেয়ারেড অর পেইড ডিউরিং 2014 সালে কোনো ডিভিডেন্ড প্রদান করা হয়নি। অন ফেব্রুয়ারি 1, 2014 হাইবার যাই হোক, অল প্রিফার্ড ডিভিডেন্ড ইন এরিয়ার্স বকেয়া ছিল ওয়ার পেইড টুগেদার উইথ 5% স্টক ডিভিডেন্ড অন এপ্রিল 1, 5% হারে স্টক ডিভিডেন্ড দিতে হবে এপ্রিল মাসের 1 তারিখে 2014। 4,50,000 শেয়ার অফ কমন স্টক ওয়ার সোল্ড ফর 10 টাকা পার শেয়ার অ্যান্ড অন অক্টোবর 1, অক্টোবরের 1 তারিখে 2014 সালে 1,10,000 শেয়ার অফ কমন স্টক ওয়ার পারচেজ ক্রয় করে নেওয়া হয়েছিল। যখনই কমন স্টক ইস্যু করে, সোল্ড করে, তখন কিন্তু বৃদ্ধি পায় শেয়ারের সংখ্যা, আর যখনই পারচেজ করা হয় তখন কিন্তু আবার হ্রাস পায়, কমে যায়। শেয়ার ক্রয় করে নিলে কিন্তু বাইরে আউটস্ট্যান্ডিং শেয়ার কমে যায়। এই শেয়ারগুলো ক্রয় করে গোডাউনে রাখছে ফর টাকা 20 পার শেয়ার, এটাকে ট্রেজারি স্টক অ্যান্ড হেল্ড অ্যাজ কি লিখেছে? ট্রেজারি স্টক। হ্যাঁ, এটা তো অবশ্যই ট্রেজারি স্টক বলেছি যে ক্রয় করে নিলে। ট্রেজারি স্টক কাকে বলা হয়? কোম্পানির নিজস্ব শেয়ার, নিজস্ব বিক্রিত শেয়ার পুনরায় ক্রয় করে নেওয়াকে ট্রেজারি স্টক বলা হয়। মানে কোম্পানির নিজস্ব শেয়ার বাইরে ছিল, ওটা আবার পুনরায় টাকা দিয়ে কিনে এনেছে কোম্পানি, নিয়ে শেয়ারের সংখ্যা কমাই দিয়েছে, এটাকে ট্রেজারি স্টক বলা হয়। কম্পিউট দ্য আর্নিং পার শেয়ার বের করতে হবে, আর্নিং পার শেয়ার বের করতে হবে। মাঝে মাঝে শেয়ারের সংখ্যা কমে যাচ্ছে, মাঝে মাঝে শেয়ারের সংখ্যা বেড়ে যাচ্ছে, তাহলে তো আমাদের কত শেয়ার এখন বাজারে আছে, কত শেয়ার কতদিন ছিল, এই তারিখের কিছু প্রয়োজন আছে। তারিখ, তারপরে সংখ্যা, এগুলোকে কিউমুলেটিভ সিস্টেমে করতে বলা হয়েছে, যে কিউমুলেটিভ প্রিফার্ড স্টকে 9 লক্ষ টাকা, এখানে আমাদের কিউমুলেটিভ দেখাতে হবে। তো সিস্টেমটা একটু দেখেন, ভিন্ন রকমের একটু সিস্টেমটা একটা শখ তৈরি করবেন।
সব তৈরি করে 5টা কলাম দিলাম। প্রথমে ইভেন্ট কি ঘটনা ঘটেছিল, বিগিনিং ব্যালেন্স জানুয়ারি 1 টু এপ্রিল পর্যন্ত 9 লক্ষ শেয়ার আউটস্ট্যান্ডিং ছিল। 9 লক্ষ ছিল এপ্রিলের 1 তারিখ পর্যন্ত। তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে যদি 31-30 হতো তাহলে কিন্তু আমরা বলতাম যে 4 মাস, কিন্তু এপ্রিলের 1 তারিখ পর্যন্ত বলে ওটাকে 3 মাস ধরলাম। তাহলে 3 মাস আমাদের 9 লক্ষ শেয়ার ছিল। তাহলে 12 মাসের 3 মাস এখন অনুপাত করলে কত আসে, ওয়েটেড শেয়ার 2,25,000। ঠিক তো, বুঝতে পারেন নাই? তাহলে শেয়ারের সংখ্যা আমাদের 9 লক্ষ ছিল এই জানুয়ারি থেকে শুরু করে এপ্রিলের 1 তারিখ পর্যন্ত। এপ্রিলের 1 তারিখে আমরা নতুন করে আবার শেয়ার বিক্রি করেছিলাম, তাহলে শেয়ারের সংখ্যা আবার বেড়ে গেছিল। তাহলে প্রথমের অংশ কিউমুলেটিভ করে পেয়েছি পয়েন্ট না, এটা 2,25,000 শেয়ার। এবার আসেন, বলছে এপ্রিলের 1 তারিখে 4,50,000 শেয়ার আবার ইস্যু করা হয়। এই যে এপ্রিলের 1 4,50,000 শেয়ার কমন স্টক বিক্রি করা হয়েছিল। তাহলে তো শেয়ারের সংখ্যা আবার বেড়ে গেল। 9 লক্ষর সাথে 4,50,000 যোগ করেন, যোগ করে হলো 13,50,000। তাহলে এপ্রিল থেকে এটা আবার অক্টোবর পর্যন্ত। কেন অক্টোবর পর্যন্ত? কারণ অক্টোবরের 1 তারিখে আবার কিন্তু ওইখান থেকে শেয়ার কিছু ট্রেজারি করে উঠায় নেওয়া হয়েছিল, কমে গেছিল। তো সেই অক্টোবর পর্যন্ত তো আমাদের 13,500 শেয়ার ছিল, 13,50,000 শেয়ার ছিল। তাই লিখলাম এপ্রিলের 1 থেকে অক্টোবরের 1, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, কত হয়? 6 মাস। সেই 6 মাস, 12 মাসের 6 মাস কত হয়? 12 কে 12 দ্বারা ভাগ করলে 6,75,000। এটা কিন্তু ওয়েটেড। এখন অক্টোবরের 1 তারিখে আবার ক্রয় করে নিয়েছে 1,10,000 শেয়ার। তো শেয়ারের সংখ্যা কমে গেছে, কমে ব্যালেন্স কত দাঁড়ালো? তাই দেখাচ্ছি 13,50,000 থেকে 1,10,000 বাদ দিলে 12,40,000 থাকে। এখন এই অক্টোবরের 1, নভেম্বর আর ডিসেম্বর, তাহলে 3 মাস। এই 3 মাস আমাদের 12,40,000 শেয়ার বহল তবিয়াতে ছিল, এখনো আছে। কয় মাস? অক্টোবর থেকে ডিসেম্বর, 3 মাস। তাহলে 12 মাস 12 দিয়ে ভাগ দিয়ে 3 দিয়ে গুণ করলাম, কত আসলো? কিউমুলেটিভ 3,10,000 শেয়ার। ওয়েটেড শেয়ারের সংখ্যা 2,25,000, 6,75,000, 3,10,000। সবগুলো যোগ করি কত হয়েছে? 11,06,000। না, ও এর মধ্যে একটু কথা আছে আবার, যে এখানে 5% স্টক ডিভিডেন্ড ছিল। আবার এই এখানে বলছে 5% স্টক ডিভিডেন্ড, তাহলে তো 5% আবার এখানে বৃদ্ধি পাবে। যখন স্টক ডিভিডেন্ড দেওয়া হয় তখন কিন্তু শেয়ারের সংখ্যা বাড়ে, সংখ্যার সাথে আবার গুণ করে দিতে হয়। কি স্টক ডিভিডেন্ড বলেন? ক্যাশ ডিভিডেন্ড নগদ টাকা দিতে হয়, আর স্টক ডিভিডেন্ড শেয়ার দিতে হয়। এই শেয়ারকে বোনাস শেয়ার বলা হয়, শেয়ারের বাচ্চা বলা হয়, বিভিন্ন কথা বলা হয়। তো বোনাস শেয়ার কত শেয়ার, তো সেটা দেখলাম 5%। তাহলে আমাদের যদি এখানে যোগ করে হয়েছে কত? 11, একসাথে গুণ করে দিচ্ছি, তো অ্যামাউন্টটা কেমন হয়ে গেছে? 2, এটা কত হয়েছে? 7 আর 2, 9 আর 3, 12, 12,10,000 না? আচ্ছা, 12,10,000। Weighted average number of share unadjusted stock dividend 11 লক্ষ চলে আসছে। টোটাল মিলে আছে 12,10,000। এখানে একটু মিস্টেক হয়ে গেছে, এটা নিচেই থাকবে। ঠিক আছে, 12,10,000 উপরে 5%, 105%। 11,06,667 1.05। এটা একটু মিস্টেক হয়ে গেছে।
এখানে যোগফলায় কত আসছে? 12,10,000 শেয়ার হয়েছে। ওয়েটেড এভারেজ নাম্বার অফ শেয়ার আউটস্ট্যান্ডিং ডিভিডেন্ড এন্ড ওয়েটেড এভারেজ নাম্বার অফ শেয়ার আউটস্ট্যান্ডিং স্টক ডিভিডেন্ড এর উপরে আমাদের আসবে এই 105% করে 12 লক্ষের উপরে। যদি 11 লক্ষ দিয়ে আগে স্কেল করে নিতে হবে। এই লাইনটা নিচে দিতে হবে আর এটা উপরে থাকে। আচ্ছা তাহলে আসি এখানে আমাদের যোগফলটা এই 12,10,000 এর উপরে 1.05 দিলে আমাদের স্টক ডিভিডেন্ড বেরিয়ে আসবে। এখন দেখাতে বলতেছে কি কম্পিউট দ্য আর্নিং পার শেয়ার ইপিএস দেখাও। আয় করেছিলেন কত টাকা মনে আছে? 25,30,000। আচ্ছা 25,30,000 আর এই যে নেট ইনকাম 25,30,000 টাকা। আচ্ছা প্রিফারেন্স ডিভিডেন্ড ওখানে আবার 2,80,000 টাকার উপরে 2,80,000 শেয়ার 50 টাকার প্রত্যেকটা প্রিফার্ড স্টকের দাম গুণ করে যা আসবে তার 7%। তো 7% প্রিফারেন্স ডিভিডেন্ড দিলাম। এখানে এটা মাইনাস উঠানো থাকে, এটা পরে খারাপ দেখা যাচ্ছে। এই যে প্রিফারেন্স ডিভিডেন্ড কত? 9,80,000 25 থেকে বাদ দেন 15,50,000 টাকা থাকলো। আচ্ছা শেয়ারের সংখ্যা আসে আমাদের দাঁড়াচ্ছে নাম্বার আচ্ছা ইনকাম নেট ইনকাম আসলে 15,50,000 শেয়ারের সংখ্যা 12,10,000 12,10,000 দিয়ে ভাগ করলে প্রত্যেকটা শেয়ার হাসিবুল ইসলাম কত টাকা আসে? 1 টাকা 28 পয়সা। এই 15,50,000 কে ভাগ করিলাম তাহলে 1 টাকা 28 পয়সা হয়েছে না? কি আছে না সবাই? আসিফ এটা ভাগ করেছি ভাগ দেখা দেওয়া লাগবে। 15,50,000 ভাগ 12,10,000 শেয়ার কয় টাকা হয় ভাগ করার পরে? 1 টাকা 28 পয়সা। এটা হলো আর্নিং পার শেয়ার। আর্নিং পার শেয়ার বানানোর জন্য সহজ পদ্ধতি হলো এই যে 25,30,000 আছে ওখান থেকে আমাদের প্রিফারেন্স ডিভিডেন্ড বাদ দিতে হবে। আর প্রিফারেন্স শেয়ারের পরিমাণ ওখানে বলেছিল যে 2,80,000 তার 50 টাকা করে দাম, তো 50 টাকা করে দাম এবং এরপরে হবে 7% করে ডিভিডেন্ড। তো 7% করে ডিভিডেন্ড কয় টাকা আসে? লিখলাম 2,80,000 প্রিফারেন্স স্টক 50 টাকা করে মূল্য 7% করে গুণ করলে 9,80,000 25 থেকে 9,80,000 বাদ দিলে 15,50,000 থাকে। এটাই শেয়ারের সংখ্যা দিয়ে ভাগ করবো। এখন কিউমুলেটিভ শেয়ার এখানে কিন্তু আমরা যেটা দেখছি যে এই লাইনটা আমাদের দরকার নেই। হ্যাঁ এটা আমাদের বাদ থাকবে কারণ ওখানে আমরা ডিভিডেন্ড তো আলাদা করে দিছি, তাহলে এই লাইনটা আমাদের উপরে চলে গেল। এই শেয়ারের সংখ্যা যোগ করে হয়েছে 12,10,000। এই 12,10,000 শেয়ার দিয়ে ভাগ করে দিলাম বা সিপিএস হয়ে গেল। কিন্তু এটা কিউমুলেটিভ একটু ঝামেলাপূর্ণ যে এখানে তারিখগুলো খেয়াল রাখতে হয় কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত। বুঝতে পারছেন এবার সেন্টেন্সগুলো? আবার একটু পড়াই দিই। অন জানুয়ারি 1, 2014 নাহার কোম্পানি আউটস্ট্যান্ডিং শেয়ার ইনক্লুডেড বসে ফলোইং। এখানে 2,80,000 শেয়ার আছে 50 টাকার দাম পার শেয়ার 7% প্রিফারেন্স। এখানে প্রিফারেন্স কথা লিখেছে কিউমুলেটিভ প্রিফারেন্স স্টক। এই পর্যন্ত সেন্টেন্সটা শেষ ছিল, এখানে ফুল স্টপ দেওয়া হয়নি। বলছে 9 লক্ষ শেয়ার অফ 1 টাকা পার ভ্যালু অফ দ্য কমন স্টক। এই 9 লক্ষ থেকে শুরু হয়েছে আমাদের কমন স্টক শেয়ার আর উপরে গুলো ছিল প্রিফারেন্স শেয়ার। তো প্রথমে আমাদের 9 লক্ষ কমন স্টক শেয়ার ছিল, ওই বছরে আবার ইনকামও হয়েছে 25,30,000 টাকা। আর একটা সেন্টেন্সের মধ্যে ঢুকাই দিল সে নাম্বার। এখানে নো ক্যাশ ডিভিডেন্ড দেওয়া হয়নি, এটা নিয়ে আমাদের কোনো ঝামেলা নেই, কোনো ক্যাশ ডিভিডেন্ড দেওয়া হয়নি আর কি বলছে। অন ফেব্রুয়ারি মাসের 1 তারিখে 14 সালে এইসব ইনফরমেশন গুলো পাওয়া গেছে। হবে যাই হোক
এখান থেকে নতুন সেন্টেন্স শুরু। অল প্রিফার্ড ডিভিডেন্ড ইন এরিয়ার, প্রিফার্ড ডিভিডেন্ড 1 বছরের সব বকেয়া রয়েছে, এটা আলাদা, কিন্তু আলাদা সেন্টেন্স। এখন বলছে অন এপ্রিল 1, 2014 সাল, 14 সালে 4,50,000 শেয়ার অফ কমন স্টক ইস্যু করা হয়েছিল, বিক্রি করা হয়েছিল। এখান থেকে আমরা দেখলাম কমন স্টক শেয়ার বৃদ্ধি পেয়েছে। আগে ছিল 9 লক্ষ শেয়ার, এখন 4,50,000 বেড়ে গেল। তাহলে 13,50,000 হলো। কিন্তু তারিখটা যারা দেরি করে শেয়ার কিনেছে ওইসব শেয়াররা কিন্তু সারা বছরে মুনাফা পাবে না, তারা মাস অনুযায়ী হিসাব করে মুনাফা পাবে। তাহলে প্রথম যে 9 লক্ষ ছিল এটা কিন্তু প্রথম 3 মাস দেখালাম, 12 মাসের 12 ভাগে 3 ভাগ। আচ্ছা, তারপরে 9-এর সাথে 4 যোগ হলো 13,50,000 হয়ে গেল। এটা আবার ছিল অক্টোবরের 1 তারিখ পর্যন্ত, তাহলে সেটা ছিল 6 মাস। 6 মাসেরও কিউমুলেটিভ করে ফেললাম। এরপরে অক্টোবরের 1 তারিখে আবার ট্রেজারি শেয়ার ক্রয় করে নেওয়া হলো, তখন শেয়ারের সংখ্যা কমে আসলো 12,40,000। তো অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই সংখ্যাটা আমাদের 3 মাস অতিবাহিত হয়েছে, তাহলে 12 ভাগে 3 ভাগ, তাহলে কিউমুলেটিভ হয় 3,10,000। বাস, এবার আমরা যোগ করে দেখলাম 12,10,000 হয় এখানে। এই 12,10,000 ওয়েটেড এভারেজ নাম্বার অফ শেয়ার আউটস্ট্যান্ডিং ডিভিডেন্ড। আর প্রিফার্ড ডিভিডেন্ডটা ওখান থেকে উঠাই নিলাম, নিয়ে এই যে এখানে দেখা দিলাম যে প্রিফার্ড ডিভিডেন্ড এরিয়ার আছে বকেয়া, এটা লাভের থেকে বাদ যাবে। 25,30,000 থেকে এটা মাইনাস করার পরে 15,50,000 থেকে, আর এই 15,50,000 কে 12,10,000 দিয়ে ভাগ করলে বাস ইপিএস পেয়ে গেলাম। এইটা আমাদের চাইছিল আর্নিং পার শেয়ার দেখাও কিউমুলেটিভ সিস্টেম অনুযায়ী। এখন ক্লিয়ার হয়েছে না অনেকটা? স্যার ইপিএসের ক্ষেত্রে যদি মানে ডিভিডেন্ড ইয়া করে তাহলে তো এটা যোগ হবে নাকি? আর ডিভিডেন্ডটা যোগ হয় না, প্রিফার্ড ডিভিডেন্ড সেটা মাইনাস হয়ে চলে যাবে। স্যার একটা মানে যদি শেয়ার ডিভিডেন্ড হিসাবে ইয়া করা কি? হ্যাঁ, যদি আমরা দেখাই যে আছে প্রিফার্ড শেয়ারের একটা অংশ দেখাই, তাহলে আগে প্রিফার্ড শেয়ারের সংখ্যা ছিল, এখন প্রিফার্ড ডিভিডেন্ড হয়েছে। ডিভিডেন্ডটা কিন্তু সংখ্যার সাথে যোগ হয় না, তবে অ্যামাউন্টের সাথে যোগ হয়। প্রিফার্ড শেয়ারের ক্যাপিটালের পরিমাণ কত? আগে ছিল আমাদের 2,80,000 গুণন 50 টাকা, এসে অ্যামাউন্ট, তার সাথে আবার ডিভিডেন্ড যোগ হয়েছে 7% হারে। সেই 7% কত? 9,80,000। এই অ্যামাউন্ট যোগ করার সময় আমরা ডিভিডেন্ডটা দিতে পারি, কিন্তু শেয়ারের সংখ্যা দেখানোর সময় ওই 2,80,000 2,80,000 দেখাতে হবে, এর বাইরে দেখানো যাবে না। বুঝা গেছে না? এখন আমাদের অঙ্কটা 10 মার্কের দিছিল, আসলে 10 মার্কের না, এখানে একটা ছিল ছোট একটা থিওরি ছিল, তারপরে ছিল এখানে অঙ্ক। তো সি পার্টে দিছিল অঙ্ক, ওই অঙ্কটাই সেম, আবার 16 সালে এটা দিছে, এটাও সে একই রকম। 3 লক্ষ শেয়ার ছিল 50 টাকা করে, প্রিফার্ড শেয়ার 8% করে কিউমুলেটিভ। 9,30,000 ছিল কমন স্টক 1 টাকা করে দাম। 25,50,000 টাকা সে আগের ইনকাম, ঠিক আছে। হ্যাঁ, এটা এই তারিখ অনুযায়ী আমরা এটাও করবো, সেম একবার সেম আর্নিং পার শেয়ার দেখাও। তো এখানে প্রথমটা 3 মাস, তারপর 7 মাস, তারপর 2 মাস, বাস এখানে আমরা গুণ করে দেখা দেবো। এটা সেম। আরেকটা আমাদের 1 মিনিট আছে, তো 1 মিনিটের ভিতরে আমি এটা শেষ করতেছি। এবার দেখেন এখানে এইটাও এটা ছোট করে দিয়েছে, এটা 4 মার্কের দিয়ে ছোট্ট একটা অঙ্ক দিয়ে দিয়েছে। বার্কলি কর্পোরেশন হ্যাড 1,20,000 শেয়ার অফ স্টক আউটস্ট্যান্ডিং, কোনো প্রিফারেড না, এটা কমন স্টক শেয়ার জানুয়ারি 1, 2016। 1 মে 1 তারিখে 2016 সালে বার্কলি ইস্যু 45,000 শেয়ার, নতুন করে আবার কিন্তু মে মাসে সে ইস্যু করেছে। তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই 4 মাস আমাদের শেয়ার ছিল 1,20,000, তাহলে 12 মাসের 4 মাস কিউমুলেটিভ করে ফেললাম। এবার সেখানে বলছে 45,000 শেয়ার আবার ইস্যু করা হয় কত সালে, কত তারিখে? এপ্রিলের এই মে মাসের 1 তারিখে। তাহলে জুলাই 1 তারিখ বার্কলি পারচেজ 10,000 ট্রেজারি স্টক, এই যে আবার কিন্তু ক্রয় নিয়েছে। ক্রয় করে নিলে কিন্তু আবার শেয়ার কমে যায়, তাই না? 10,000 কমে গেল। যখনই আমি ওখানে ইস্যু করেছিলাম 45, তখন হয়েছিল আমাদের 1,65,000। 1,20,000 সাথে 45 যোগ করলে কত হয়? 65, হয় না? হ্যাঁ, এখানে এবার আমরা এটা 2 মাস থাকলো, 2 মাস থাকার পরে জুলাই মাসে আবার ট্রেজারি স্টক ক্রয় করে নেওয়া হলো, তাহলে শেয়ারের সংখ্যা কমে 1,55,000 থাকলো। এই শেয়ারটা কয় মাস থাকলো? জুলাই মাসের 1 তারিখ থেকে অক্টোবরের 1 তারিখ, জুলাই, আগস্ট
সেপ্টেম্বর 3 মাস, অক্টোবরের 1 তারিখে তো, তাই 3 মাস আমরা হিসাবে দিলাম, তাতে কিউমুলেটিভ চলে আসলো। এখন 1 তারিখে কি করা হয়েছে, কম্পিউট দ্য বার্কলি ওয়েটেড এভারেজ নাম্বার অফ শেয়ার আউটস্ট্যান্ডিং, কোনো ইপিএস দেখানো লাগবে না, শুধু ওয়েটেড এভারেজ শেয়ারের সংখ্যা দেখাও, শুধু এই শখটা করো। তাহলে পরবর্তীতে ডিসেম্বর পর্যন্ত 3 মাসের জন্য আমাদের 1,65,000 থেকে গেল, তাতে আমাদের কিউমুলেটিভ শেয়ারের সংখ্যা 1,47,500। ক্লিয়ার? কিউমুলেটিভ শেয়ারের সংখ্যা দেখানো। স্যার 1,65,800 কিভাবে? 1,55,000 ছিল, তারপরে আবার এখানে আসলো ওয়েটেড এভারেজ হুইচ ওয়ার রিইস্যু। হ্যাঁ, এখানে বলছে কি ওই 10,000 আবার রিইস্যু করা হয়েছিল অক্টোবরের 1 এটা তারিখে। যে ট্রেজারি স্টক ছিল সেটা হ্যাঁ, ট্রেজারি স্টক যে আমরা উঠাই নিছিলাম, কিনে নিছিলাম, কমে গেছিল, ওটা আবার রিইস্যু করা হয়েছিল পুনরায় 10,000। তাহলে 55 আর 10 65। এই 65 অক্টোবর থেকে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3 মাস অবস্থান করেছিল। ঠিক? তাহলে কিউমুলেটিভ বুঝতে পারছেন এখন? জি স্যার। ওকে, এই যে আমাদের 1 নম্বর ফর্মেট শেষ, এখান থেকে কিন্তু অঙ্ক আসে 1 নম্বর থেকে। এবার আমরা 2 নম্বর আগামী দিন করবো ইনশাআল্লাহ। আজকে আমাদের এই পর্যন্ত শেষ হলো। আল্লাহ হাফেজ। আমার তৌফিক ইল্লাহ বিল্লাহ। আসসালামু আলাইকুম।